রঞ্জনা আকাশকে বিয়ে করে সবেমাত্র শ্বশুরবাড়িতে আসে আর তার শাশুড়ি মা কমলা দেবী ঠিক করে নতুন বৌমাকে খুব সুন্দর একটা উপহার দেবে। আর সেই উপহার রঞ্জনার শাশুড়ি মা তার নিজের শাশুড়ি মায়ের কাছ থেকে পেয়েছিল এবং বংশ পরম্পরায় সেই উপহার বাড়ির বৌমারা পেয়ে আসছে। আর এরকম পুরানো উপহারের কথা শুনে রঞ্জনা ভীষণ পরিমাণে খুশি হয়। তাই সে আনন্দের চোটে তার মাকে ফোন করে, কিন্তু সে বেচারি এখনো পর্যন্ত জানে না যে তার শাশুড়ি মা তাকে একটা পুরানো প্রেসার কুকার গিফট করবে। ওমা জানো, আজকে আমার শাশুড়ি মা মনে হচ্ছে আমাকে ওনার পরিবারের পুরানো সোনার হার উপহার দেবে, তাই একটু পরেই কিন্তু আমাকে রান্নাঘরে যেতে বলেছে। এটা আবার কেমন কথা? তোকে তোর শাশুড়ি মা যদি সোনার হার উপহার দেয় তাহলে রান্নাঘরে যেতে বলবে কেন? না না, আমার মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার আছে রে। আরে মা, কোনো ব্যাপার নেই। আসলে আমার ননদ সাথী মনে হয় এটা জানতে পারলে ভীষণ রাগ করবে, তাই আমার শাশুড়ি মা আমাকে লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে গিয়ে পুরানো সোনার হার উপহার দেবে, বুঝলে? আমি এখন রাখলাম, এক্ষুনি রান্নাঘরে যেতে হবে। এই বলে রঞ্জনা ফোন রেখে দেয় আর সে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায়। আর সে অধীর আগ্রহে তার শাশুড়ি মায়ের আসার জন্য অপেক্ষা করতে শুরু করে। এমন সময় কমলা দেবী সাথীকে নিয়ে রান্নাঘরে চলে আসে আর ননদকে শাশুড়ি মায়ের সঙ্গে দেখে নতুন বৌমা ভীষণ পরিমাণে অবাক হয়। আমার শাশুড়ি মা আমাকে পুরানো সোনার হার উপহার দেবে আর এখানে আমার ননদকে নিয়ে এসেছে কেন? আমি ভাবলাম হয়তো রান্নাঘরে এসে আমার শাশুড়ি মা লুকিয়ে লুকিয়ে আমাকে সোনার হার দেবে, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। রঞ্জনা মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে থাকে। এমন সময় শাশুড়ি মা এবং ননদ দুজনে মিলে একটা বহু যুগের পুরানো প্রেসার কুকার নিয়ে এসে রঞ্জনার হাতে তুলে দেয়। আর রঞ্জনা সেই পুরানো জং ধরা প্রেসার কুকার উপহার হিসেবে পেয়ে প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ সে এরকম উপহার মোটেই পছন্দ করতে পারে না। বৌমা, তোমাকে আমি একটা পুরানো উপহার দেব বলেছিলাম, মনে আছে? আর এটাই হলো সেই পুরানো যুগের প্রেসার কুকার। এটা আমার শাশুড়ি মা আমাকে উপহার দিয়েছিল, তাই বিয়ে হয়ে আসার পর আমি তোমাকে দিলাম। এটা আবার কেমন উপহার মা? প্রেসার কুকার আবার কোনো উপহার হয় নাকি? এটা তো একটা নর্মাল প্রেসার কুকার, সবার রান্নাঘরেই তো থাকে, এতে উপহার দেওয়ার কি আছে তাহলে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ছি ছি বৌদি, এসব কথা বলো না, আমার মা কিন্তু খুব রেগে যাবে। আর এই প্রেসার কুকারটা মোটেই সাধারণ প্রেসার কুকার নয়, যুগ যুগ ধরে আমাদের বাড়িতেই প্রেসার কুকারে রান্না হয়ে এসেছে আর মা খুব যত্ন করে এটাকে রেখে দিয়েছে, তাই আমাদের পুরানো প্রেসার কুকার যত্ন করার পালা এবার তোমার। হ্যাঁ বৌমা, সাথী ঠিকই বলেছে। আর আজকে তুমি এই প্রেসার কুকারে আমাদের সবাইকে পাঁঠার মাংস রান্না করে খাওয়াবে, খুব যত্ন করে রান্না করবে, কেমন? আর আমার এই পুরানো প্রেসার কুকারের গায়ে যেন কোনো দাগ না লাগে। এই বলে কমলা দেবী এবং সাথী সেখান থেকে চলে যায় আর রঞ্জনার মন একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। সে কোথায় সোনার হার পাবে বলে দৌড়ে দৌড়ে রান্নাঘরে এসেছিল আর সেখানে এসে তাকে এক পুরানো প্রেসার কুকার উপহার দেওয়া হয়। তাই রঞ্জনা প্রচন্ড পরিমাণে রেগে যায়। ইস, এই প্রেসার কুকারের যা জীর্ণ দশা হয়েছে, এতে আমি পাঁঠার মাংস রান্না করব কি করে? আমার আর ভালো লাগে না। নতুন বিয়ে হয়ে আসলাম আর শাশুড়ি মা প্রথম দিনেই আমার হাতে একটা পুরানো প্রেসার কুকার ধরিয়ে দিল। যত সব নাটক, আসলে কিছুই না, আমাকে দিয়ে রাত দিন রান্না করানোর ধান্দা। এই বলে রঞ্জনা সেই পুরানো প্রেসার কুকার গ্যাসের উপর বসিয়ে দেয় আর তার মধ্যেই পাঁঠার মাংস রান্না করতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয়, সেই প্রেসার কুকারের এমনই অবস্থা যে 2 ঘন্টা ধরে পাঁঠার মাংস সিদ্ধ হতে চায় না, যার ফলে রঞ্জনা একেবারে অধৈর্য হয়ে ওঠে। তার উপর গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়ায় সেই প্রেসার কুকারের ভয়াবহ সিটির আওয়াজ। ওরে বাবারে, কি বিচ্ছিরি আওয়াজ! আমার একেবারে ছোটবেলার পেটের ভাত মুখে উঠে চলে এলো। প্রেসার কুকারে এরকম বিচ্ছিরি সিটির আওয়াজ হয় নাকি? এভাবেই অনেকক্ষণ হয়ে যাওয়ার পর যখন মাংস কিছুতেই সিদ্ধ হতে চায় না, তখন রঞ্জনা গ্যাস বন্ধ করে দেয়। আর দুপুরবেলা সবাই যখন খাবার খেতে আসে, তখন সে সবার পাতে সেই কাঁচা মাংসই পরিবেশন করে। আর এরকম কাঁচা মাংস দেখে বাড়ির সকলে প্রচন্ড পরিমাণে ঘৃণা পেয়ে যায়। এ কি রঞ্জনা, তুমি আজকে প্রথম দিন রান্না করলে আর আজকে এরকম কাঁচা রান্না করে বসলে? পাঁঠার মাংসের ঝোল থেকে তো পুরো কাঁচা মাংসের গন্ধ ছাড়ছে। এরকম মাংসের ঝোল আমি খেতে পারবো না। বৌমা, তুমি এরকম বাজে রান্না করেছো কেন? তোমাকে কতবার বললাম আমার পুরানো প্রেসার কুকারে সুন্দর করে মটন রান্না করো, আর তুমি এরকম কাঁচা মাংস রান্না করলে। নিশ্চয়ই তুমি আমার প্রেসার কুকার ব্যবহার করোনি, তাই তো?
আমি আপনার উপহার দেওয়া পুরানো প্রেসার কুকারেই তো এই মাটন রান্না করেছি মা, কিন্তু দুঃখের বিষয় আপনার প্রেসার কুকারের হার্ট অ্যাটাক হয়েছে, তাই ভালো সার্ভিস দিতে পারছে না। 2 ঘন্টা ধরে মাটন বসিয়ে রেখেছিলাম, কিন্তু তবুও সিদ্ধ হয়নি, তাই না পেরে আপনাদের পাতে আমি কাঁচা মাংসই তুলে দিয়েছি। মা, আমার মনে হয় বৌদি অজুহাত দিচ্ছে, তা না হলে আমাদের প্রেসার কুকারে কখনো এত দেরি করে মাটন সিদ্ধ হয় না। এই তো তুমি 1 সপ্তাহ আগেই তো পাঠার মাংস রান্না করলে, কি সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল বলো তো। 1 সপ্তাহ আগে যখন কমলা দেবী প্রেসার কুকারে পাঠার মাংস রান্না করি, তখন তার মধ্যে সে একটু কাঁচা পেঁপে ব্যবহার করি, আর সেই জন্য সেই মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিন্তু এই ব্যাপারটা কমলা দেবী আর সবার সামনে বলতে চায় না, সে বরঞ্চ তার বৌমাকেই বকাবকি করতে শুরু করে। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রত্যেক দিনই রঞ্জনাকে দুপুরবেলা সেই পুরানো প্রেসার কুকারেই রান্না করতে হয়। ইস, পুরানো প্রেসার কুকারে ছোলার ডাল সিদ্ধ করতে করতে কুকারের তলায় একেবারে তেলের দাগ জমে গেছে। এই কুকার যদি ভালো করে পরিষ্কার না করা যায়, তাহলে কিন্তু এই কুকারে আর দ্বিতীয় দিন রান্না করাই যাবে না। এই বলে রঞ্জনা বাসন মাজার জায়গায় প্রেসার কুকারটা নামিয়ে রেখে দেয়। কালকে সকালবেলা এসে মালতী এই প্রেসার কুকারটা মেজে দেবে, আর তারপর পরিষ্কার কুকারে আমি সবার জন্য রান্না করব, কারণ এই তেল ছিটে আমি কিছুতেই পরিষ্কার করতে পারবো না। এই বলে রঞ্জনা সেই কুকার বাইরে রেখে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা শাশুড়ি মা একেবারে চিৎকার করে বাড়ি মাথায় করে, কারণ মালতী যখন বাসন ধুতে আসে তখন সে প্রেসার কুকারে হাত দেয়, আর সেই প্রেসার কুকার জোরে ঘষে ঘষে পরিষ্কার করে। আর যা দেখে কমলা দেবী বলে, এই মালতী, তোর এত বড় সাহস, তুই কুকারটা মেজে ধুয়ে পরিষ্কার করছিস? তোকে আজ পর্যন্ত আমি এই কুকারে হাত দিতে দিইনি, আর তুই আজকে এই কুকার কার অনুমতিতে পরিষ্কার করছিস? কাকিমা, তোমার এই জুরাসিক পার্ক আমলের প্রেসার কুকার পরিষ্কার করতে আমার বয়েই গেছে। সকালবেলা এসে দেখছি বাসনের জায়গায় নামানো ছিল, তাই আমি একেবারে ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। মালতীর কথা শুনে কমলা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর তার বুঝতে বাকি থাকে না যে নতুন বৌমাই সেই পুরানো প্রেসার কুকার মালতীকে মাজতে দিয়েছে। এমন সময় রাগের চোটে কমলা দেবী তার বৌমাকে ডাকতে শুরু করে। কি হয়েছে মা, এত চিৎকার করছেন কেন? কালকে এমনি অনেক রাত করে আমার ঘুম এসেছে, তাই ভাবলাম একটু বেলা করে আমি ঘুমাবো, কিন্তু আপনার চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। চিৎকার করবো না তো কি করব? তোমাকে আদর করব? আমি তোমাকে বারবার করে বলে দিয়েছিলাম আমার পুরানো প্রেসার কুকারের দেখাশোনা করতে, আর তুমি কি করলে? তুমি শেষ পর্যন্ত এই মালতীকে প্রেসার কুকারটা ধুয়ে দিতে বললে। হ্যাঁ, বেশ করেছি। প্রেসার কুকারে রান্না করতে করতে নোংরা জমে গিয়েছিল, তাই ধুতে দিয়েছি। এতে এত চিৎকার করার কি আছে শুনি? চিৎকার করার কি আছে মানে? এই কুকারটার যদি এখন কিছু হয়ে যায়, তাহলে সেটার ক্ষতিপূরণ কে দেবে? এমনিতেও স্ক্রচ বাইট দিয়ে প্রেসার কুকার মাজলে তলা একেবারে পাতলা হয়ে যায়, তাই তুমি আর কোনোদিনও মালতীকে দিয়ে প্রেসার কুকার ধোয়াবে না, তুমি নিজে ধোবে। এই বলে কমলা দেবী চলে যায়, আর রঞ্জনা ভীষণ পরিমাণে বিপদে পড়ে, কারণ এবার সে ঘন্টার পর ঘন্টা ধরে প্রেসার কুকারে রান্নাবান্না করে, আর দীর্ঘক্ষণ ধরে রান্নাবান্না হওয়ার ফলে প্রেসার কুকারে বেশি বেশি ময়লা পড়ে যায়, আর সেই ময়লা রঞ্জনাকে নিজের হাতে পরিষ্কার করতে হয়। এমনই একদিন রঞ্জনা যখন রান্নাবান্না করে, এমন সময় তার মা ফোন করে বলে, কিরে, কি ব্যাপার? সেদিনকে উপহার পাওয়ার পর থেকে আমার কথা তো ভুলেই গেলি। তোর শাশুড়ি মা তোকে কত সুন্দর হার দিয়েছে, সেটার তো একবার ফটো পাঠাতে পারিস। তুমি চুপ করো তো, আমাকে আমার শাশুড়ি মা কোনো সোনার হার উপহার দেয়নি, বরঞ্চ একটা পুরানো একেবারে বিচ্ছিরি দেখতে প্রেসার কুকার উপহার দিয়েছে, আর সেটা ছবি আমি তুলে পাঠাবো। রঞ্জনার কথা শুনে তার মা প্রচন্ড পরিমাণে অবাক হয়, তাই সে তখন তার মেয়ের সঙ্গে কোনো কথা বাড়াতে চায় না, কারণ রঞ্জনার মাথা এখন অনেক গরম হওয়ায় পারমিতা দেবী তাড়াতাড়ি করে ফোন রেখে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একদিন রঞ্জনা তার শাশুড়ি মা এবং ননদের কাছে গিয়ে বলে, মা, আজকে একটা পেপারে অফার দেখলাম, জানেন পুরানো প্রেসার কুকার দিলে 2000 টাকা দেবে, প্লাস তার সাথে নতুন প্রেসার কুকার ফ্রি। হ্যাঁ, তাতে আমি কি করব? আরে মা, বুঝতে পারছো না বৌদি কি বলতে এসেছে? বৌদি বলতে চাইছে আমরা আমাদের পুরানো প্রেসার কুকার দিয়ে দেব, আর তার বদলে 2000 টাকা নেব, সেই সাথে একটা ফ্রিতে নতুন প্রেসার কুকারও জুটে যাবে। আসলে বৌদি পুরানো প্রেসার কুকারটাকে বাতিল করতে চাইছে। হ্যাঁ, বেশ করেছি, বাতিল করতে চাইছি, কারণ ওই প্রেসার কুকারে ঘন্টার পর ঘন্টা ধরে আমাকে রান্না করতে হয়, তোমাকে তো করতে হয় না, তাই আমি যদি চাই আমি বাতিল করতেই পারি। তুমি কি ভেবেছো আমাদের টাকার লোভ দেখিয়ে তুমি আমাদের বাড়ির ঐতিহ্য বিক্রি করে দেবে? সেটা কখনো হতে পারে না। আমি ওই পুরানো প্রেসার কুকার কোনোদিনও বদলাবো না, এটাই আমার শেষ কথা।
এই শুনে রঞ্জনার রাগের মাত্রা আরো দ্বিগুণ বেড়ে যায়, কিন্তু সে তখনও নিজেকে সামনে রাখে, কারণ তার সবেমাত্র বিয়ে হয়েছে। আর এখন সে যদি সবার সামনে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে তাহলে তার জন্য তার বাবা মাকে কথা শুনতে হবে, আর সেটা রঞ্জনা মোটেই পছন্দ করে না। তার উপর রঞ্জনার শ্বশুরবাড়ির লোকেদের খাওয়া দাওয়ার আবদার তো আছেই। বৌদি, আমাকে প্রেসার কুকারে করে পপকর্ন বানিয়ে দাও তো। আর দাদা বলেছে তোমাকে প্রেসার কুকারে বিরিয়ানি বানাতে, বুঝলে? আগে পপকর্ন বানাবে, তারপর বিরিয়ানি, আর তারপর প্রেসার কুকারে হালুয়া, শেষে প্রেসার কুকারে গরম গরম কেক হবে। তুমি যে ফিরিস্তি দিলে, তাতে আমি যদি প্রেসার কুকারে এত কিছু রান্না করতে যাই তাহলে প্রেসার কুকারটাই মরে যাবে। তবুও দেখি চেষ্টা করে কিভাবে রান্না করা যায়। কিন্তু তাকে আজকে একটা হেস্তনেস্ত করতেই হবে, কারণ সেই রকম বিকট শব্দের পুরানো প্রেসার কুকার আর সহ্য করতে পারছে না। তাই সে মনে মনে ঠিক করে এই শ্বশুর বাড়িতে হয় সে থাকবে, না হলে তার সেই পুরানো প্রেসার কুকার থাকবে। সাথী, বলছি আমি তোমার কথা মতো পপকর্ন প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, তার আগে গরম গরম বিরিয়ানিও রান্না করে ফেলেছি, কিন্তু আমি এখন বাথরুমে স্নান করতে যাচ্ছি, তাই তুমি পপকর্নটা একটু দেখে নেবে, ঠিক আছে? রঞ্জনার কথা শুনে সাথী তখনই রান্নাঘরে চলে যায়। অন্যদিকে রঞ্জনা বাথরুমে যায়, আর এমন সময় হঠাৎ করে রান্নাঘর থেকে একটা বিকট শব্দ চিৎকার শোনা যায়, কারণ সাথী কান্নাকাটি শুরু করে তাদের পুরানো প্রেসার কুকার ফেটে বাস্ট করেছে বলে। আর কমলা দেবী এরকম দৃশ্য দেখে নিজেকে ঠিক রাখতে পারে না, ফলে সেও কান্নাকাটি করতে শুরু করে দেয়। একে সাথী, তোমাকে আমি একদিন একটু প্রেসার কুকারে পপকর্ন ঠিকঠাক হচ্ছে কিনা দেখতে বললাম, আর তুমি একদিনেই তোমাদের এই পুরানো প্রেসার কুকারটা বাস্ট করিয়ে দিলে। বিশ্বাস করো, আমি কিছুই করিনি। মা, তুমি আমাকে বিশ্বাস করো, আমি রান্নাঘরে আসার পরেই আমাদের এই পুরানো প্রেসার কুকারটা বাস্ট করে গেছে, কিন্তু কি করে হয়েছে আমি সেটা বুঝতেই পারছি না। আসলে রঞ্জনা যখন সেই প্রেসার কুকারে 4 ঘন্টা ধরে বিরিয়ানি, কেক ইত্যাদি রান্না করে, তখন সে ইচ্ছা করে গ্যাস হাই ফ্লেমে দিয়ে দেয়, আর তাতে প্রেসার কুকার বেশি পরিমাণে গরম হয়ে ওঠে। আর সর্বশেষে পপকর্ন রান্না করার জন্য সে প্রেসার কুকারের মধ্যে পপকর্ন দিয়ে দেয়। এটাই সুবর্ণ সুযোগ, প্রেসার কুকার একেবারে আগুন হয়ে আছে, আর এটা বাস্ট করতে বেশি সময় লাগবে না। এই সুযোগে আমি বাথরুমে যাব আর সাথীকে রান্নাঘরে পাঠিয়ে দেব, যাতে প্রেসার কুকারে যদি কোনো ক্ষতি হয় তাহলে সব দোষ সাথীর উপর গিয়ে পড়বে, আর এই প্রেসার কুকার সারা জীবনের মতো বাতিল হয়ে যাবে। এই ভেবে রঞ্জনা সাথীকে গিয়ে প্রেসার কুকারে পপকর্ন দেখার কথা বলে, কিন্তু সেই ব্যাপারে তার শ্বশুরবাড়ির কেউ কিছু জানতে পারে না। তাই কমলা দেবী এবং সাথী দুজনেই তাদের সেই পুরানো প্রেসার কুকারের মায়া ত্যাগ করতে বাধ্য হয়, যার ফলে রঞ্জনা মনে মনে শান্তির নিঃশ্বাস ফেলে। মিনতি দেবী তার 5 মেয়ে মিলি, শিলা, প্রিয়া, রজনী এবং অঙ্কিতাকে নিয়ে একটি গ্রামে থাকে। মিনতি দেবীর স্বামী মারা যাওয়ার পর সে জামা কাপড় সেলাই করে অক্লান্ত পরিশ্রম করে তার 5 মেয়েকে বড় করেছে। এখন তার 5 মেয়ে প্রাপ্তবয়স্ক। মিনতি দেবী তার 5 মেয়েকে সমস্ত রকম সুখ দেওয়ার চেষ্টা করলেও তার 5 মেয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি করে কখনো মিনতি দেবীকে একদণ্ড সুখ বা শান্তিতে থাকতে দেয় না। যারা প্রত্যেক মুহূর্তে এমন কোনো না কোনো কারণ খুঁজে বের করে, যার জন্য এক কথা দু কথার পরেই তাদের ঝগড়া শুরু হয়ে যায়। একদিন মিনতি দেবী জামা কাপড় সেলাইয়ের কাজ করছে, এমন সময়, মা, আমার লেহেঙ্গাটা বানানো হয়েছে, আমার বান্ধবীর বিয়ে কিন্তু পরের মাসেই, আমি কিন্তু এই লেহেঙ্গাটা পরেই যাব, তোমাকে আগেই বলে রেখেছি। একটু ধৈর্য ধর, আমাকে কত লোকে জামা কাপড় বানাতে হয় বলতো? সেসব ছেড়ে এখন নিজের মেয়ের জন্য লেহেঙ্গা সেলাই করতে বসলে কি আমার সংসার চলবে? তার মানে লেহেঙ্গাটা তুমি এখনো ধরোনি, এই জন্যই তোমার উপর আমার রাগ হয়, জানো তো? এবার তুমি তাড়াহুড়ো করে আমার লেহেঙ্গাটা বানাবে, আর তারপর ওটা জঘন্য দেখতে হবে। তোর মায়ের উপর ভরসা রাখ একটু, আমি যখন বলেছি তোকে তোর বান্ধবীর বিয়ের লেহেঙ্গা থেকেও সুন্দর লেহেঙ্গা বানিয়ে দেব, তখন তাই দেব। মিনতি দেবী এবং তার বড় মেয়ে কথা বলছে, এমন সময় বাকি 4 মেয়ে সেখানে চলে আসে। তুমি দিদির জন্য লেহেঙ্গা বানিয়ে দিচ্ছ? কই, আমাদেরকে তো বলনি। আমাদের বান্ধবীদের বিয়ে নেই বলে কি আমরা লেহেঙ্গা পরার অধিকারটা হারিয়ে ফেলেছি, নাকি তুমি তোমার বড় মেয়েকে সব থেকে বেশি ভালোবাসো? আমি মায়ের প্রথম সন্তান, আমাকে যদি বেশি ভালোবাসে তাহলে তোদের সমস্যাটা কোথায়? আর তোদের এখন লেহেঙ্গার তো কোনো প্রয়োজন নেই, আমার আছে, তাই মা আমাকে বানিয়ে দেবে। কে বলেছে আমাদের লেহেঙ্গার প্রয়োজন নেই? আমার নিমন্ত্রণ আছে, সেখানে আমি লেহেঙ্গা পরেই যাব। কিন্তু আমার কাছে তো আর লেহেঙ্গার কাপড় নেই। আমি শেষবার যখন শহরে গিয়েছিলাম তখন শুধুমাত্র মিলির জন্যই নিয়ে এসেছিলাম, কারণ ও আমাকে ওর বান্ধবীর বিয়ের কথা বলে রেখেছিল। তোরা তো আগে আমাকে বলিসনি কিছু।
অজুহাত দিও না তো মা, দোষটা তো তোমারই। তুমি তোমার এক মেয়েকে লেহেঙ্গা বানিয়ে দেবে আর অন্য মেয়েদের বানিয়ে দেবে না, এটা তোমার ভাবা উচিত হয়নি। দিদিকে যখন তুমি লেহেঙ্গা বানিয়ে দিচ্ছ তখন আমাদের চারজনকেও বানিয়ে দেবে, ব্যাস। ছোট হয়ে ছোটর মতো থাকতে পারিস না? সব সময় আমার সাথে টক্কর লাগাতে কেন আসিস? অতই যদি নিজেদের লেহেঙ্গা পরার শখ হয় তাহলে নিজেরা রোজগার করে মাকে লেহেঙ্গার কাপড় কিনে এনে দে না। কেন? আমরা কেন কিনে আনবো? তুই কি তোর লেহেঙ্গার কাপড় মাকে কিনে এনে দিয়েছিস? এভাবে এক কথা দু কথা থেকে মিনতি দেবীর 5 মেয়ের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়ে যায়। অনেক চেষ্টা করলেও মিনতি দেবী তাদের ঝামেলা থামাতে পারে না। তবে এই ঝামেলার মধ্যে মিনতি দেবীর মাথায় একটা দুর্দান্ত বুদ্ধি আসে। সে সজোরে চিৎকার করে তার 5 মেয়ে ঝগড়া থামায় এবং সে তার মনের কথা তার মেয়েদের বলতে শুরু করে। অনেক হয়েছে তোদের ঝগড়া করা, এবার আমি যেটা বলবো সেটা মন দিয়ে শোন। মিলি একদম ঠিক কথা বলেছে। তোরা যদি চাস আমি তোদের জন্য লেহেঙ্গা বানিয়ে দিই তাহলে তোরা প্রত্যেকে নিজেদের লেহেঙ্গার কাপড় আমাকে জোগাড় করে এনে দিবি। দেখলি তো মা কাকে বেশি ভালোবাসে? মা সেই আমার কথাটাই রাখলো। এবার কি বলবি বল? এতক্ষণ তো তোরা সবাই খুব আকাশে উড়ছিলি। এত হাসার কিছু হয়নি মিলি, তোকেও নিজের লেহেঙ্গার কাপড় জোগাড় করে এনে দিতে হবে, না হলে তোকেও আমি লেহেঙ্গা বানিয়ে দিতে পারবো না। কিন্তু আমার লেহেঙ্গা বানানোর কাপড় তো তুমি আগেই কিনে ফেলেছো, সেটা তো তাহলে নষ্ট হবে। তাহলে তুই এক কাজ কর, ওই লেহেঙ্গার কাপড়টা আমি যত টাকায় কিনেছি তুই আমাকে তত টাকা রোজগার করে এনে দে, তাহলেই হবে। মিনতি দেবীর এই সিদ্ধান্তে তার মেয়েরা প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ে। তারা ভেবেছিল কোথায় তাদের মা তাদের জন্য সুন্দর সুন্দর লেহেঙ্গার কাপড় এনে লেহেঙ্গা বানিয়ে দেবে, কিন্তু তাদের মায়ে যে তাদের উপরে উল্টো চাল দিয়ে দেবে এটা তারা একবারের জন্য ভাবেনি। এমনিতে মিনতি দেবীর 5 মেয়ের মধ্যে একেবারেই বনাবনি নেই, কিন্তু 5 জনে 5টা লেহেঙ্গা বানাবে বলে কিভাবে টাকা ইনকাম করা যায় তাই নিয়ে 5 বোনে একেবারে আলোচনা সভা খুলে বসে। দেখতে দেখতে এভাবেই 3-4 দিন কাটে। এখন মিনতি দেবীর 5 মেয়ে ঝগড়া কম এবং আলোচনা বেশি করে, তাই তাদের বাড়ি থেকে বেশি চিৎকার চেঁচামেচির আওয়াজও কম আসে। মিনতি দেবী একদিন বাইরে বেরিয়েছে এমন সময়। কি ব্যাপার বৌদি, মেয়েদের বিয়ে দিলেন অথচ গ্রামের কাউকে জানালেন না? কয়েকদিন আগে মিলি আমাকে বলেছিল আপনি নাকি ওর জন্য লেহেঙ্গা বানাচ্ছেন, তখন তো বুঝিনি যে ওটা মিলির বিয়ের লেহেঙ্গাই হবে। সত্যি দর্জি মা থাকার অনেক সুবিধা। আমার মেয়েদের বিয়ে হয়ে গেল আর আমি জানতেই পারলাম না? আমার 5 মেয়ে তো বাড়িতেই আছে, ওদের বিয়ে তো হয়নি। তাহলে নিশ্চয়ই কোথাও ঘুরতে গেছে, তাই না? সেই তো, 5 বোন একসাথে থাকলে আর কার দরকার পড়ে? তা আপনি ওদের সাথে ঘুরতে যেতে পারতেন, কয়েকদিন সেলাই থেকে ছুটি নিলে তো মন ভালোও থাকতো। আরে বাবা, আমি যে বললাম আমার মেয়েরা বাড়িতে আছে, তাও আপনি কি সব কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার হঠাৎ মনে হলোই বা কেন যে ওরা বাড়িতে নেই কিংবা ওদের বিয়ে হয়ে গেছে? আসলে প্রায় 3-4 দিন তো হয়ে গেল আপনাদের বাড়ি থেকে কোনো ঝগড়াঝাটির শব্দ পাইনি। আপনার মেয়েদের মধ্যে এত বনিবনা তো নেই যে ওরা একসাথে তলায় থাকবে আর চুপচাপ সময় কাটাবে, তাই ভাবলাম হয়তো ওরা বাড়িতে নেই বা ওদের বিয়ে হয়ে গেছে। বিকাশ বাবুর এই কথা শুনে মিনতি দেবীও একটু অবাক হয়। সে বুঝতে পারে 5 জনের এই লেহেঙ্গা বানানোর আলোচনার কারণে তার মেয়েদের মধ্যে বেশ ভালোই ভাব হয়েছে। তাই মিনতি দেবী চেয়েও তার মেয়েদের কোন রকম সাহায্য করে না। সে অপেক্ষা করতে থাকে কিভাবে তার 5 মেয়ে নিজেদের লেহেঙ্গা বানানোর জন্য টাকা রোজগারের ব্যবস্থা করে সেটা দেখার জন্য। দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। লেহেঙ্গা বানানো হচ্ছে না এবং বান্ধবীর বিয়ে কাছে চলে আসছে দেখে মিলি বেশ চিন্তায় পড়ে। আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব হবে না, বুঝলি? মায়ের কাছে আমার যে লেহেঙ্গার কাপড়টা কেনা আছে, আমি কালকে মাকে বলি ওটা দিয়ে আমাকে লেহেঙ্গা বানিয়ে দিতে, পরে না হয় আস্তে আস্তে রোজগার করে টাকা দিয়ে দেব, কি বলিস? কিন্তু মা তো বলেই দিয়েছে টাকা ছাড়া লেহেঙ্গা বানিয়ে দেবে না। তাও তুই একবার মাকে বলে দেখতে পারিস, যদি তোকে বানিয়ে দেয় তাহলে আমরাও মাকে বলবো যে আমাদেরও বানিয়ে দাও, আমরাও আস্তে আস্তে পরে টাকা দিয়ে দেব। আমি জানি মা তোদের কাউকেই লেহেঙ্গা বানিয়ে দেবে না, মায়ের ভীষণ জেদ। তাই এসব না করে এটা ভাব যে আমরা কিভাবে টাকাটা জোগাড় করতে পারবো। এভাবেই তারা 5 বোন আবার লেহেঙ্গা বানানোর জন্য আলোচনা করতে বসে পড়ে। তাদের এই কাজ কারবার দেখে মিনতি দেবী মনে মনে বেশ খুশি হয়। তার মনে হয় শেষমেশ একটা লেহেঙ্গার জন্য হয়তো তার 5 মেয়েদের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যাবে। মিনতি দেবী নিজের ঘরে বসে জামা কাপড় সেলাই করছে এমন সময় তার 5 মেয়ে সেখানে চলে আসে। তাদের মুখ চোখ দেখে মিনতি দেবী বুঝতে পারে যে লেহেঙ্গা বানানোর টাকা তারা জোগাড় করতে পারেনি। মিনতি দেবীর একটু কষ্ট হলেও সে কিছুতেই তার মেয়েদের সামনে সেটা প্রকাশ করতে চায় না। কি চাই এখানে? লেহেঙ্গার টাকা জোগাড় করতে পেরেছিস? যদি না পেরে থাকিস তাহলে শুধু শুধু এখানে এসে আমার সময় নষ্ট করিস না তোরা।
মা, আমরা যদি কাজ জোগাড় করেও নিই তাহলে তো 1 মাসের আগে টাকা পাবো না বলো। কিন্তু পরের মাসেই তো আমার বান্ধবীর বিয়ে, আবার আমি তোমাকে টাকা না দিলে তুমি লেহেঙ্গাও বানাবে না। আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব। তাহলে এখানে এসেছিস কি করতে? কি বলার আছে সেটা বলে যা, আমার অনেক কাজ আছে। আমি বলছিলাম কি মা, যদি তুমি আমাদের এখন লেহেঙ্গাগুলো বানিয়ে দাও আর আমরা সবাই যদি পরে তোমাকে অল্প অল্প করে টাকাটা শোধ করে দিই তাহলে হবে? তাহলে তোরা আমাকে যতটা করে টাকা দিবি আমি ততটা করে লেহেঙ্গা সেলাই করব, আর পুরো টাকাটা না পাওয়া পর্যন্ত আমি তোদের কারোর হাতেই লেহেঙ্গা দেব না। আমি বলেছিলাম না মা আমাদের কথা শুনবে না। আমাদের কোনো একটা কাজ খুঁজতেই হবে, আর তা না হলে লেহেঙ্গা বানানোর আশা ছেড়ে দিতেই হবে। আমার কোনো অসুবিধা নেই, আমার তো অত ইম্পর্টেন্ট নিমন্ত্রণ নেই যে আমাকে লেহেঙ্গা পরে যেতেই হবে। দিদি ভাইয়ের লেহেঙ্গার দরকার আছে, ও ঠিক নিজে লেহেঙ্গার টাকার ব্যবস্থা করে নেবে। এই বলে মিনতি দেবীর 4 মেয়ে সেখান থেকে চলে যায়। শুধুমাত্র মিলি তার মায়ের পাশে দাঁড়িয়ে আকাশ পাতাল কিসব যেন ভাবতে থাকে। আহারে, মেয়েগুলো এত আশা করেছিল লেহেঙ্গা পরবে, আর শেষ পর্যন্ত ওদের লেহেঙ্গা পরাই হবে না। আমি তো ওদের সবচেয়ে বড় দিদি, আমি যদি নিজের জন্য লেহেঙ্গা বানানোর টাকা জোগাড় করতে পারি তাহলে ওদেরটাও পারবো। কি ভাবছিস সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কিছু বলার থাকলে বল, আর না হলে যা, আমার অনেক কাজ আছে। মায়ের কথা শুনে মিলিও সেখান থেকে চলে যায়। সে গ্রামে চারিদিকে কোথাও কোনো কাজের সন্ধান আছে কিনা তা দেখতে বেরিয়ে পড়ে। বেশ কয়েক ঘন্টা হয়ে গেলেও মিলি কোনো কাজ খুঁজে পায় না। সে চারিদিকে পাগলের মতো ছুটতে থাকে শুধু একটা কাজের জন্য, যাতে সে তার এবং তার বোনেদের জন্য লেহেঙ্গা বানাতে পারে। অন্যদিকে মিনতি দেবীর বাকি 4 মেয়ে এই ভেবে চিন্তায় পড়ে যে তাদের 4 জনের হঠাৎ করে ঝামেলা বাঁধানোর কারণেই তাদের দিদিও হয়তো তার বান্ধবীর বিয়েতে লেহেঙ্গা পরে যেতে পারবে না। দিদি বোধহয় মনের দুঃখে বাড়ি থেকে চলে গেছে। দুঃখ তো হবেই বল, আমরা যদি সেদিন শুধু শুধু অশান্তি না করতাম তাহলে এতদিনে দিদির লেহেঙ্গা হাতে চলে আসতো। সত্যি আমাদেরই দোষ, আর দোষ যখন করেছি তখন সেই দোষের ক্ষতিপূরণও কিন্তু আমাদেরকেই করতে হবে, তা সেটা যেভাবেই হোক না কেন। আমি ভাবছিলাম যদি আমরা সবাই আমাদের জমানো টাকা থেকে অল্প অল্প করে কিছু টাকা মাকে দিই তাহলে মা হয়তো দিদি ভাইয়ের লেহেঙ্গাটাও বানানো শুরু করে দেবে। সেটাই বোধহয় ভালো হবে, কারণ আমাদের কাছে যা টাকা আছে তাতে একজনের লেহেঙ্গার দাম উঠবে না, কিন্তু সবার টাকাটা এক জায়গায় করলে দিদি ভাইয়ের জন্য একটা লেহেঙ্গা বানানো যেতেই পারে। তাহলে চল মাকে গিয়ে বলি, এরকম যদি করা যায় তাহলে মাও তো খুশি হবে, আর দিদি ভাইয়ের লেহেঙ্গাটাও সময় মতো বানানো হয়ে যাবে। এই বলে তারা 4 বোন তাদের মায়ের কাছে যায় এবং তাদের কাছে জমানো সমস্ত টাকাটাই তারা তাদের মায়ের হাতে তুলে দেয় তাদের বড় দিদির লেহেঙ্গা বানানোর জন্য। মিনতি দেবী এতদিন এতভাবে বুঝিয়েও তার মেয়েদের মধ্যে সেই স্বজনবোধ জাগাতে পারেনি। শুধুমাত্র একটা লেহেঙ্গার জন্য তার মেয়েরা সেটা বুঝতে পারবে, এটা দেখেই মিনতি দেবীর হাসি পায়, আবার একটু খারাপও লাগে। তার 4 জন মেয়ে তাদের দিদির জন্য এতটা ভাবছে দেখে মিনতি দেবীর চোখে জল আসে। আমার মেয়েগুলো সত্যি এত বড় হয়ে যাবে আর এত তাড়াতাড়ি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তোরা 5 বোন একসঙ্গে মিলেমিশে থাকলে আমি যে কত নিশ্চিন্তে থাকি সেটা আমি এই কদিনে খুব ভালো করে বুঝতে পেরেছি। এইসব কথা তুমি এখন বাদ দাও মা, তুমি দিদি ভাইয়ের লেহেঙ্গাটা বানানো শুরু করে দাও। ও বাড়ি আসলে ওকে না হয় সারপ্রাইজ দিও। বেচারা বান্ধবীর বিয়েতে লেহেঙ্গা পরতে পারবে না ভেবে খুব দুঃখ পেয়েছে। তোদের জমানো টাকা দিয়ে তোদের দিদির লেহেঙ্গা তৈরি হবে, আর তোরা লেহেঙ্গা পরতে পারবি না এটা ভেবে তোদের কষ্ট হচ্ছে না? শিলা কিছু একটা বলতে যাবে এমন সময় মিলি সেখানে চলে আসে। না মা, কারোর কোনো কষ্ট হবে না, তবে তোমার একটু খাটনি বাড়লেও বাড়তে পারে। 5টা লেহেঙ্গা বানাতে হবে বলে কথা, অনেক ধকল যাবে তোমার উপর। 5টা কেন? ওরা তো ওদের সমস্ত টাকা দিয়ে তোর লেহেঙ্গা বানাতে বললো, তাহলে ওরা ওদের লেহেঙ্গা কিভাবে বানাবে? ওদের লেহেঙ্গা বানানোর টাকাটা আমি দেব। হ্যাঁ মা, তুমি একদম ঠিকই শুনেছো। আমি আজকে সারাদিন গ্রামে ঘুরে ঘুরে শুধু কাজ খুঁজেছি। শেষ পর্যন্ত আমার এক বন্ধুর বাবার শাড়ির দোকানে আমি কাজ পেয়েছি। আমার বন্ধু আর ওর বাবাকে সমস্ত কথা বলেছি বলে কাকু আমাকে আমার প্রথম মাস মাহিনাটা অগ্রিম দিতেও রাজি হয়ে গেছে। আমার প্রথম মাসের মাহিনা দিয়ে আমি আমার 4 বোনকে লেহেঙ্গা বানিয়ে দেব, আর এবার থেকে কাজ করে আমি সংসারের হালও কিছুটা ধরতে পারবো, যাতে তোমার উপর আর বেশি ধকল না পড়ে। মিলির এই কথা শুনে তাদের সারা বাড়িতে খুশির ঢেউ বয়ে যায়। মিলি তার প্রথম রোজগারের অগ্রিম মাহিনাটা তার মায়ের হাতে তুলে দেয়। মিনতি দেবী তার 5 মেয়ের জন্য সুন্দর সুন্দর 5টা লেহেঙ্গা বানিয়ে দেয়। তারপর থেকে তারা সবাই মিলেমিশে সুখ স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে থাকে।